তোমাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত। তোমরা 2021 সালে যারা ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছ, তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই পরীক্ষার সম্ভাব্য কিছু গাণিতিক প্রশ্ন, যেগুলো বিগত বছরের প্রশ্নাবলী থেকেই বাছাই করা হয়েছে, এবং তোমরা ভিডিওটি পজ করে করে অবশ্যই আগে নিজেরা চেষ্টা করবে। তো চলো শুরু করা যাক। পরপর 7টি ক্রমিক সংখ্যার যোগফল 42 হলে মধ্যম সংখ্যাটি কত? তো যেহেতু এখানে 7টি সংখ্যার যোগফল বলা আছে, আমরা প্রথমে গড় নির্ণয় করে নিই। গড় কী করে নির্ণয় করব? তাহলে এই টোটালটাকে অর্থাৎ সমষ্টি 42কে 7 দিয়ে ভাগ করে নিই, তাহলে আমরা গড় মানটা পেয়ে যাব। 42কে 7 দিয়ে ভাগ করলে পাচ্ছি 6। এখন আমাদের নির্ণয় করতে হবে মধ্যম সংখ্যাটি কত। এখন এই মধ্যম সংখ্যা মান নির্ণয় করার জন্য আমাদের একটুও বেশি কিছু করতে হবে না, যেটা গড় মান পেলাম সেটাই হবে মধ্যম সংখ্যা, অর্থাৎ অপশন ডি সঠিক উত্তর। কারণ যখনই বিজোড় সংখ্যক সংখ্যার গড় মান আমাদের জানা থাকবে, সেই গড় মানটা সবসময় তার মাঝের সংখ্যাটির সাথে সমান হবেই। পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত? এটাও ঠিক আগের মতোই অঙ্ক। তাহলে আমরা আগের অঙ্ক থেকে জানলাম, যখনই বিজোড় সংখ্যক সংখ্যার গড় মান জানা থাকবে সেটা মাঝের সংখ্যাই পাবো। তাহলে 7টি সংখ্যার গড় যদি 20 হয়, তাহলে নিশ্চয়ই মাঝের সংখ্যাটা অর্থাৎ চতুর্থ সংখ্যাটা 20 হবে। এখন আমাদের নির্ণয় করতে হবে বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে চতুর্থ সংখ্যাটা যদি 20 হয়, তাহলে পঞ্চম সংখ্যা পাবো 21, তারপরটা পাবো 22 এবং সপ্তম সংখ্যাটির মান পাবো 23। তাহলে অপশন এ সঠিক উত্তর। A/B সমান B/C সমান C/D সমান 2/3 হলে A, B, C, D 4টের অনুপাত নির্ণয় করতে হবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এখন A/B/C/D এর অনুপাতটা নির্ণয় করতে গেলে একটু লেন্দি হয়ে যাবে। আমরা কি করব? অপশনগুলো নিয়ে চেক করা শুরু করব। যদি প্রথম অপশনটা সঠিক হয়, তাহলে দেখো প্রথম অপশনে A/B এর মান কত? 6:9। তাহলে এটাকে যদি আমরা লঘিষ্ঠকার করি, তাহলে নিশ্চয়ই পাবো 3 দিয়ে ভাগ করলে 2:3, যেটা বলা ছিল A/B এর মান 2:3 হবে, প্রতিটি অনুপাত 2:3 করেই হবে। এবার দেখো দ্বিতীয় 9 এবং 12 অনুপাত কত হবে? 9 এবং 12 অনুপাত 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে পাবে 3:4। কিন্তু সেটা হওয়া উচিত ছিল 2:3, কারণ B/C এর মান বলা ছিল 2:3। তাহলে অবশ্যই এটা সঠিক উত্তর হতে পারে না। যদি অপশন সি নিয়ে চেক করো, তাহলে দেখো 10-15 অনুপাত পাবে, লঘিষ্ঠ আকার হচ্ছে 2:3, 5 দিয়ে ভাগ করে। 15 আর 16 লঘিষ্ঠ আকার কিন্তু 15-16ই থাকে, তাহলে এটাও সঠিক উত্তর হতে পারে না। অপশন বি যদি চেক করি, 8-12 লঘিষ্ঠ আকার পাবো 4 দিয়ে ভাগ করলে 2:3, 12-18 লঘিষ্ঠ আকার 6 দিয়ে ভাগ করলে পাবো 2:3, 18-27 লঘিষ্ঠ আকার 6 দিয়ে ভাগ করলে পাবো 2:3, এবং আমাদের অঙ্কেও 3টে অনুপাতের মান 2:3 ছিল। তাহলে অবশ্যই অপশন বি আমাদের এখানে সঠিক উত্তর। A/B সমান 4:3, B/C সমান 3:5 এবং C/D সমান 10:9 হলে A, B, C, D এর অনুপাত কত? আগের মতোই আমরা চেষ্টা করি। প্রথমে দেখো অপশন এ এবং অপশন বি সঠিক উত্তর হতেই পারে না, তার কারণ C/D এর মান কত দেওয়া ছিল? 10-9। প্রথম অনুপাতে দেখো C/D এর অনুপাত কত? 9-10, এবং দ্বিতীয় দেখো 6-10। তাহলে এই দুটো সঠিক উত্তর হতে পারে না, প্রথমে এই দুটো বাদ দিয়ে দাও। এবার দেখো অপশন সি এবং ডি দুটোতেই কিন্তু CD-র অনুপাত 10-9 দেওয়া আছে। তৃতীয় অপশনে দেখো A/B এর মান দেওয়া ছিল 8:6। এটাকে যদি লঘিষ্ঠ আকার করো তাহলে কত পাবে? 2 দিয়ে ভাগ করে নিলে পাবো 4:3, এবং এখানে A/B এর মান 4:3ই ছিল। কিন্তু অপশন ডিতে দেখো 6-8 অর্থাৎ 3:4 হয়ে যাবে, তাহলে এটা সঠিক উত্তর হতে পারে না। তাহলে অবশ্যই অপশন সি সঠিক উত্তর। বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে? যেহেতু বিক্রয় মূল্যের উপর ক্ষতি, তাহলে বিক্রয় মূল্যটাকে আমাদের 100 ধরে নিতে হবে। তাহলে যেহেতু 15% ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্যটা নিশ্চয়ই বেশি হবে বিক্রয় মূল্য থেকে, তাহলে ক্রয় মূল্য হওয়া উচিত 115 টাকা। এখন আমাদের নির্ণয় করতে হবে ক্রয় মূল্যের ওপর শতকরা কত ক্ষতি। তাহলে এখন আমাদের এই 115টাকে বেস ধরে নিতে হবে। তাহলে মোট ক্ষতি হয়েছে 15 টাকা, 115 টাকার উপরে, তাহলে 100 টাকাতে কত হবে? 100 গুণ করে দিলাম, 5 দিয়ে কেটে নাও, উপরে 3, নিচে কাটলে পাবো 23, তাহলে উপরে পাচ্ছি আমরা 300/23। ভাগ করার আগে অপশনগুলো দেখে নিই। তাহলে এখন আমরা যেটা ভাগ করে মিশ্র ভগ্নাংশে পরিণত না করে, আমরা অপশনগুলোর মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার চেষ্টা করি। যেমন এখানে 23 যদি গুণ করি এবং শেষে 2 যোগ করি, তাহলে 3 9, শেষে 2 যোগ করলে পাবো 11, অর্থাৎ শেষে 1 আসবে, কিন্তু আমাদের এখানে 0 আসা উচিত। তাহলে অপশন ডি সঠিক উত্তর হতে পারে না। যদি অপশন সি দেখো, এখানেও দেখো 3 9, 9 সঙ্গে 2 যোগ করলে 11, এটাও হতে পারে না। অপশন বিতে যদিও 3 9 10 হচ্ছে, কিন্তু 23 3 69 প্লাস 70/3, এটা খুবই ছোট। তাহলে অবশ্যই অপশন এ সঠিক উত্তর।
যদি এ এর আয় বি এর আয়ের থেকে 25% কম হয় তাহলে বি এর আয় এর আয়ের থেকে কত শতাংশ বেশি? এটাও ঠিক আগের মতো অঙ্ক। প্রথম ক্ষেত্রে যে পার্সেন্টেজটা দেওয়া আছে সেটা এর আয়ের সাপেক্ষে, তাহলে এর আয় আমরা ধরে নিলাম 100 টাকা, তাহলে বি এর আয় নিশ্চয়ই 25% কম, অর্থাৎ 75 টাকা পাবো। এখন আমাদের নির্ণয় করতে হবে বি এর আয় এর আয়ের থেকে কত শতাংশ বেশি। তাহলে এখন আমাদের ওই 75 টাকা বেশ ধরে নিতে হবে। তাহলে আমরা জানি 25 টাকার ডিফারেন্স কত টাকাতে? 75 টাকাতে। আমরা শতকরা নির্ণয় করবো, 100 গুণ করে দিলাম, 25 দিয়ে কেটে দাও, নিচে পড়ে থাকে 3, তাহলে পেয়ে যাচ্ছি 100/3। 100কে 3 দিয়ে ভাগ করলে পাবো 33.13, অর্থাৎ 33.33। যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরের সুদে আসলে 4 গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত? এই অঙ্কের ক্ষেত্রে আমরা অপশনগুলো নিয়ে চেক করি। ধরে নিচ্ছি আসলে পরিমাণ 100 টাকা। তাহলে যদি অপশন এ সঠিক হয় তাহলে 100 টাকার প্রথম বছর সুদ পাবো 150 টাকা। তবে 150 টাকার 150% কত পাবো? 150 টাকার 150% পাবো 225। এখন এখানে আমরা 2 গুণ করতাম, এখানে আমরা 1 গুণ করতাম, তাহলে পেয়ে যাবো এটা 300 আর এটা পেয়ে যাবো 225। তাহলে মোট সুদের পরিমাণ পেয়ে যাচ্ছে এখানে 525, আবার 100 মিলে 625, অনেক বেশি, কিন্তু আমাদের নিয়ে আসতে হবে 400 টাকা। তাহলে এটা সঠিক উত্তর হতে পারে না। এবার অপশন বি চেক করি। আচ্ছা, এখানে বলে রাখি চক্রবৃদ্ধি সুদের পুরো অধ্যায়টি দুটো পার্টে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তোমরা অবশ্যই না দেখে থাকলে প্লেলিস্টে গিয়ে এখনই দেখে নাও। তাহলে এখানে আমি আর এইটুকু ডিসকাস করলাম না কেন আমরা 2 দিয়ে এবং 1 দিয়ে গুণ করলাম। খুব সুন্দরভাবে এই অধ্যায়টি আলোচনা করা হয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কও দিয়ে রাখবো। যদি আসলে পরিমাণ 100 টাকা হয় তাহলে যদি অপশন বি 100% সঠিক হয় তাহলে 100 টাকার 100% 100 টাকা সুদ। তারপরে আবার 100 টাকার 100% 100 টাকাই সুদ পাবো। এখন প্রথমটাকে যদি 2 দিয়ে গুণ করি, পরেরটাকে যদি 1 দিয়ে গুণ করি, তাহলে এটা পাবো 200 টাকা আর এটা পাবো 100 টাকা। তাহলে মোট সুদের পরিমাণ 300 টাকা। আর আসল তো 100 টাকা ছিলই, তাহলে সুদ আসল মিলে মোট পরিমাণ দাঁড়িয়ে গেল 400 টাকা, অর্থাৎ 4 গুণ হয়েছে। তাহলে অপশন বি সঠিক উত্তর। এ একটি কাজ 21 দিনে করতে পারে, বি এর চেয়ে 40% বেশি দক্ষ, তাহলে ওই একই কাজ করতে বি এর কতদিন সময় লাগবে? তাহলে আমরা ধরে নিচ্ছি এ যতক্ষণে 100 ইউনিট কাজ করবে, বি ততক্ষণে নিশ্চয়ই 140 ইউনিট কাজ করবে। তাহলে আমরা বলতে পারি তাদের কাজের দক্ষতা অনুপাত হচ্ছে 100/140। এখন যে যত বেশি দক্ষ হবে সে তত কম পরিমাণ সময় লাগাবে। তাহলে এই দক্ষতার সঙ্গে অর্থাৎ কাজের পরিমাণের সঙ্গে দিন সংখ্যাটা নিশ্চয়ই বিপরীতভাবে থাকবে, অর্থাৎ ব্যস্ত অনুপাতে থাকবে। তাহলে আমরা বলতেই পারি ওই একই কাজ করতে তাদের যে সময় লাগবে সেই দিন সংখ্যা অনুপাত হবে এদের উল্টো, অর্থাৎ 140/100। এটা যদি কেটে নাও তাহলে পাবে উপরে 7 নিচে 5। তাহলে এর সময় লাগবে 7 দিন এবং বি এর সময় লাগবে 5 দিন। এবার 7-এর ভ্যালু অঙ্কে কত দেওয়া আছে? 21। তাহলে 7-এর ভ্যালু যদি 21 হয় তাহলে 1-এর ভ্যালু 3, তাহলে 5-এর ভ্যালু কত পাবো? 15। তাহলে অপশন সি সঠিক উত্তর। তাহলে বি এর সময় লাগবে 15 দিন। 20% এবং 25% ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত শতাংশ? এটার ক্ষেত্রে একটা খুব সুন্দর শর্টকাট ফর্মুলা বলেছিলাম, এক্স প্লাস ওয়াই মাইনাস XY/100। এটা অ্যাপ্লাই করে নিই। তাহলে পাবো 20 প্লাস 25 মাইনাস ওপরে তাদের গুণফল 20-25 গুণ করলে ওপরে পাবো 500 আর নিচে পাবো আমরা 100। তাহলে 20 আর 25 যোগ করলে 45 এবং এটা কেটে পড়ে থাকবে 5, 45 থেকে 5 বিয়োগ করলে 40% উত্তর, অপশন বি। এ একটি কাজের 1/2 অংশ 5 দিনে এবং বি ওই কাজটি 1/3 অংশ 4 দিনে করতে পারে। এ ও বি একত্রে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে? যেহেতু এ ওই কাজের হাফ অংশ অর্থাৎ অর্ধেক কাজ 5 দিনে করে, তাহলে নিশ্চয়ই পুরো কাজটা করবে এ 10 দিনে। একইভাবে বি যেহেতু কাজটার 3 ভাগের 1 ভাগ কাজ করবে 4 দিনে, তাহলে পুরো কাজ করবে নিশ্চয়ই 12 দিনে। এখন আমরা জেনে গেলাম এ এবং বি একা একা ওই কাজটি কত দিনে করবে। এখন আমরা দুজন যদি একত্রে করতে চাই তাহলে খুব সহজ একটা ফর্মুলা, উপরে গুণফল নিচে যোগফল দিয়ে ভাগ করে দেবো। তাহলে উপরে পাবো ওদের গুণফল অর্থাৎ 10 × 12 করলে পাবো 120 আর নিচে তাদের যোগফল অর্থাৎ 10 + 12 22 দিয়ে ভাগ করে দাও। তো 2 দিয়ে কেটে নিই, নিচে থাকে 11, উপরে থাকে 60, 60/11 অর্থাৎ অপশন ডি। এক ব্যক্তি 40 কিলোমিটার/ঘন্টা গতিতে এ থেকে বি পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% হ্রাস করে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত? গড় গতিবেগ পরীক্ষায় তোমরা একটা অঙ্ক পাবেই।
তো যাওয়ার সময় গতিবেগ ছিল 40 কিলোমিটার, কিন্তু ফেরার পথে 50% হ্রাস করেছে, তা অর্থাৎ গতিবেগ আগের তুলনায় অর্ধেক হয়ে যাবে, তাহলে গতিবেগ হবে 20। তাহলে ঘন্টায় 40 কিমি বেগ নিয়ে গিয়ে ঘন্টায় 20 কিমি বেগ নিয়ে ফিরে আসলে তার গড় বেগ কত হবে? শর্টকাট ফর্মুলা কী ছিল? 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। এগুলো মনে রাখবে, কিছু কিছু ক্ষেত্রে এগুলো মনে রাখাটাই সুবিধাজনক। তাহলে এখন আমরা x এবং y এর জায়গায় 40 এবং 20 বসিয়ে দিই, তাহলে কী পাবো? 2 × 40 × 20, নিচে তাদের যোগফল অর্থাৎ 60। তাহলে কেটে দাও, 20 দিয়ে 60 কাটলে পাবো 3, তাহলে উপরে পেয়ে যাচ্ছি আমরা 40 × 2 80 ডিভাইডেড বাই 3। তাহলে ভাগ করলে আমরা পাবো নিশ্চয়ই 26 × 3 78 প্লাস 2 80/3, অপশন ডি। একজন জেনারেল তার 16,160 জন সৈনিককে কঠিন বর্গাকারে সাজাতে গেলে দেখলেন যে 31 জন সৈনিক বেশি হয়, তাহলে কতজন সৈনিককে দাঁড় করানো আছে? তাহলে 16,160 জন সৈনিককে বর্গাকারে সাজাতে গিয়ে দেখলাম যে 31 জন সৈনিক বেশি হচ্ছে, তাহলে যদি আমরা 31 জনটা বাদ দিই তাহলে যেটুকু পড়ে থাকবে সেটাকে বর্গাকারে সাজানো যাবে, অর্থাৎ সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে প্রথমেই 16,160 থেকে 31 আগে বাদ দিয়ে দিই। যদি বিয়োগ করে নাও তাহলে শেষে পাবে 9। আচ্ছা, আমাদের এগুলোর করার দরকার নেই, শুধু এইটুকু বুঝে নিই, শেষে আমরা 9 পাচ্ছি। এখন অপশনগুলো নিয়ে চেক করো। যদি 126-এর বর্গ করো তাহলে শেষে নিশ্চয়ই 6 6 36, শেষে 6 থাকবে, এটা উত্তর হতে পারে না। যদি 125-এর বর্গ করি শেষে 5 পাবো। যদি 128-এর বর্গ করি শেষে 8 8 64, শেষে 4 পাচ্ছি। কিন্তু যদি 127-এর বর্গ করি শেষে 9 পাবো, একমাত্র এই অপশনটাতেই। তাহলে আমাদের এই ক্ষেত্রে আর বর্গমূল করারও দরকার নেই, আমাদের অপশনগুলি আমাদের বাঁচিয়ে দিল, অপশন 4 সঠিক উত্তর। দুটি সংখ্যা অনুপাত 4:3 এবং তাদের অন্তর 45 হলে ছোট সংখ্যাটি কত? সংখ্যা দুটি অনুপাত দেওয়া আছে 4:3, তাহলে এই অনুপাতের অন্তর কত? 1, আবার অন্তর এখানে বলা আছে 45, তাহলে এই 1-এর ভ্যালুই হচ্ছে 45। এখন আমাদের নির্ণয় করতে হবে ছোটো সংখ্যা কত। ছোটো সংখ্যা অনুপাত কী ছিল? 3, তাহলে 3-এর ভ্যালু নিশ্চয়ই 3 × 45 অর্থাৎ 135, অপশন সি। নামখানা থেকে কলকাতার বাস ভাড়া ও ট্রেন ভাড়া অনুপাত 5:3। ট্রেনের ভাড়া 10% ও বাসের ভাড়া 20% বৃদ্ধি পেলে বাস ভাড়া ও ট্রেন ভাড়ার নতুন অনুপাত কত হবে? আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে এই ভাড়ার অনুপাত থেকে 5:3টাকে ধরে নিচ্ছি 500:300। তাহলে ট্রেন ভাড়া যদি 10% বৃদ্ধি হয়, ট্রেন ভাড়া পরেরটা ছিল, তাহলে 300 টাকার 10% যদি বেড়ে যায়, 10% বৃদ্ধি মানে 100 টাকাতে 10 টাকা বাড়বে, তাহলে 300 টাকাতে 30 টাকা বাড়বে, তাহলে 300 টাকাটা হয়ে যাবে 330 টাকা। এবং বাস ভাড়া 20% বৃদ্ধি, তাহলে 100 টাকাতে 20 টাকা বৃদ্ধি হলে 500 টাকাতে নিশ্চয়ই 100 টাকা বাড়বে, অর্থাৎ 500 টাকাটা হয়ে যাবে 600 টাকা। এখন এদের অনুপাত কত হবে? প্রথমে শূন্যগুলো কেটে দিই, 60 আর 33 পড়ে থাকে, 3 দিয়ে ভাগ করে দাও 20, আর এটা পড়ে থাকে 11। এটাই হচ্ছে সঠিক উত্তর, অপশন বি। একজন দোকানদার টাকায় 10টি লেবু কিনে টাকায় 6টি লেবু বিক্রি করলে তার কত শতাংশ লাভ হবে? তাহলে প্রথম ক্ষেত্রে টাকায় 10টি লেবু কেনা হয়েছে, তো লিখে নিই 1 টাকায় কেনা হয়েছে 10টি লেবু। আমরা চেনার সুবিধার্থে লেবুর সংখ্যাটাকে গোল করে দিলাম। দ্বিতীয় ক্ষেত্রে 1 টাকায় বিক্রি করা হয়েছিল 6টি লেবু। এখন আমাদের সবার প্রথম কাজ হবে এই লেবুর সংখ্যাগুলোকে সমান করে নেওয়া। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা করেছি 3 গুণ, তাহলে বলতে পারি 3 টাকায় 30টি লেবু কেনা হয়েছিল। দ্বিতীয় ক্ষেত্রে 5 গুণ করে দিচ্ছি, তাহলে বলতে পারি 5 টাকায় 30টি লেবু বিক্রি করা হয়েছিল। এখন লেবুর পরিমাণ যেহেতু সমান হয়ে গেছে, এখন এটা নিয়ে আর ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই আমাদের। এখন আবার বলতে পারি 3 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করলে আমাদের কত লাভ হবে? তাহলে নিশ্চয়ই বলবে 2 টাকা লাভ হবে। শতকরা লাভ নির্ণয় করলে কী করি? লাভ বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য ছিল কত? 3 টাকা ইন্টু 100। তাহলে কাটাকাটি তো কিছুই হবে না, 2 100 200/3। 200/3 মানে হচ্ছে অপশন ডি 66.2/3। এক ব্যক্তি দুটি টেপ রেকর্ডারের প্রতিটি একই দামে বিক্রি করায় একটিতে 10% লাভ এবং অপরটিতে 10% ক্ষতি হয়। বই দুটি বিক্রি করে তার কত লাভ বা ক্ষতি হয়? যখনই এই ধরনের অঙ্ক এর আগেও অনেকবার আলোচনা করেছি, যখনই শতকরা পরিমাণটা সমান থাকবে এবং একটা লাভ এবং একটা ক্ষতি থাকবে, তখন শুধুমাত্র 10 × 10/100 করে নেব। তাহলে কেটে নিলে পাচ্ছি আমরা এখানে 1% এবং এটা সবসময় ক্ষতিতেই আসবে উত্তর, অপশন বি। একটি সংখ্যাকে 32 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 13, সংখ্যাটিকে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? এই ধরনের অঙ্কগুলোতে সবসময় লক্ষ্য করবে দ্বিতীয় ক্ষেত্রে যেটা দিয়ে ভাগ করা হবে
সেটা দ্বারা অবশ্যই প্রথম সংখ্যাটা বিভাজ্য হবেই। যেমন এখানে 8 4 32, এটা হবেই। তো এটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। তোমরা শুধু কী করবে, যেটা ভাগশেষ থাকবে সেটাকে এই 8 দিয়ে ভাগ করে দেবে। তাহলে 13কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি কত ভাগশেষ থাকবে? 5। তাহলে সেটাই উত্তর। শুধু ভাগশেষটাকেই আমরা পরের সংখ্যাটা দিয়ে ভাগ করে দেবো। চলো দেখে নিই পরে অঙ্ক। একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? এটাও আগের মতো অঙ্ক। আমরা কি বললাম, প্রথম ক্ষেত্রে যেটা ভাগশেষ থাকবে সেটাকে পরের সংখ্যাটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে 19কে যদি 17 দিয়ে ভাগ করে দিই তাহলে অপশন এ সঠিক উত্তর।